একজন মানুষ ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে আছেন। বয়স 60-এর কাছাকাছি। হাতে লাল কাপড়ে মোড়া একটা পুটুলি, স্ত্রীর গয়না, 20-25 বছরের জমানো। তার একটা গোল্ড লোন দরকার, কারণ সংসারে হঠাৎ টাকার প্রয়োজন এসে পড়েছে। মনে মনে তিনি ধরে রেখেছিলেন গয়নার দাম অন্তত 10 লাখ টাকা হবে। কিন্তু ব্যাংকের হিসাব যখন এলো, সংখ্যাটা তার ভাবনার চেয়ে অনেক কম। এমন দৃশ্য আমি আমার ব্যাংকিং জীবনে বহুবার দেখেছি। 20 বছর ধরে যে সোনাকে একটা পরিবার তাদের জীবনের সবচেয়ে ভরসা ভেবে এসেছে, প্রয়োজনের দিনে সেই ভরসা চোখের সামনে ছোট হয়ে যায়। তারা ঠকেননি, কেউ তাদের ঠকায়ও নি, কিন্তু তারা একটা জিনিস জানতেন না, যেটা আমি আজ আপনাকে বলবো। কারণ এই ভুলটা একটা পরিবারের নয়, প্রায় প্রতিটি বাঙালি পরিবারের। 2 দশকের ব্যাংকার হয়ে আমি আপনাকে একটা কথা বলছি, সোনা খারাপ জিনিস নয়। আপনি সোনা ভালোবাসেন, সেটাও ভুল নয়। ভুলটা হলো আপনি সোনাটাকে যেই রূপে রাখছেন সেইটা। আজকে একজন ব্যাংকার হয়ে সেই হিসাবটা খুলে দেখাবো। 10 লাখের সোনা 20 বছরে আপনাকে আসলে কি দেয়, আর একই সোনা অন্য রূপে কি দিতে পারত। শুরুতেই বলে রাখছি, আমি কোনো নির্দিষ্ট প্রোডাক্ট বা ফান্ড রেকমেন্ড করছি না। বাজারের সঙ্গে যুক্ত সব বিনিয়োগেই ঝুঁকি থাকে। আমি শুধু হিসাব আর তথ্য দিচ্ছি, ফাইনাল ডিসিশন সম্পূর্ণ আপনার। একটা কথা পরিষ্কার করে বলি, সোনার প্রতি আমাদের টান শুধু টাকার নয়, এটা আমাদের আবেগ, ভরসা, পরিবারের ইতিহাস। মা দিদিমার গয়না, মেয়ের বিয়ের জন্য বছরের পর বছর জমানো সোনা, এই ভালোবাসাকে আমি মাথা নিচু করে সম্মান করি। আমি বলছি না সোনা রাখা বন্ধ করুন, আমি শুধু বলছি ইমোশনাল সিকিউরিটি আর ইনভেস্টমেন্ট দুটোকে আলাদা করে চিনে নিন। একটা জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করেন, তারা ভাবেন গয়না কেনা মানেই সোনায় বিনিয়োগ। আসলে গয়না হলো সোনা প্লাস একটা বড় খরচ, যেটা সোনা নয় আর যেটা কোনোদিনও ফেরত আসে না। আর এই সত্যিটা সবচেয়ে পরিষ্কার করে বলে দেয় ব্যাংক নিজেই। আপনি যদি ব্যাংকে গয়না বন্ধক রেখে গোল্ড লোন নেন, ব্যাংক সেই গয়নার দাম হিসাব করে শুধু সোনার ওজন আর ক্যারেট, মানে বিশুদ্ধতা ধরে। মেকিং চার্জের জন্য 1 পয়সাও নয়। ডিজাইন, পাথর, মুক্ত কিছুরই দাম ব্যাংক দেয় না। নিয়ম অনুযায়ী আপনার সামনেই গয়না মাপা হয়, একটা পিউরিটি সার্টিফিকেটও দেয়া হয়। এই হিসাবটা সবচেয়ে সৎ, কারণ এখানে আবেগ নেই, আছে শুধুমাত্র গ্রাম আর ক্যারেট। যে প্রতিষ্ঠান পেশাদারভাবে সোনা মাপে, সে স্পষ্ট বলে দেয় আপনার গয়নার আসল দাম শুধু সোনাটুকুই। দোকানে যত টাকা দিয়েছিলেন তার অনেকটাই ব্যাংকের হিসাবে উধাও। এবারে হিসাবটা দেখি। ধরুন আপনি 10 লাখ টাকার সোনা কিনলেন। মেকিং চার্জ আর ডিজাইন মিলে মোটামুটি 8 থেকে 25% পর্যন্ত হতে পারে চার্জেস। তার ওপর 3% জিএসটি লাগে, মানে সোনা আর মেকিং চার্জের ওপর 3% জিএসটি লাগে। হিসাব করলে দেখা যাবে 10 লাখের সোনার বিলে আপনার সোনা গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 8 থেকে 9 লাখ টাকা। মানে 1 থেকে 2 লাখ টাকা চলে গেল, আর কোনোদিনও ফেরত আসবে না। অনেকে বলবেন সোনার বড় দোকানে উৎসবের সময় তো মেকিং চার্জের ওপর ছাড় দেয়, কখনো জিরোও থাকে। ঠিক, কিন্তু দুটো কথা মনে রাখবেন। 1, ছাড় সাধারণত মেকিং চার্জের একটা অংশ, ওয়েস্টেজ বা জিএসটিতে নয়। আর 2, যতই ছাড় পান, বিক্রির সময় জহুরি শুধু সোনার দামটাই দেবে। ফাঁদটা ছোট হয়, শেষ হয় না। আর বিক্রির সময় জহুরি ঠিক ব্যাংকের মতনই ব্যবহার করবে আপনার সাথে। সোনার ওজন আর পিউরিটির ওপরই আপনাকে দাম দেবে, মেকিং চার্জ ফেরত দেবে না। মানে ওই 1 থেকে 2 লাখ টাকা আপনি দুদিকেই হারাচ্ছেন, কেনার সময়ও বিক্রি করার সময়ও। ইনভেস্টমেন্টে কিন্তু এটা হয় না, সেখানে আপনি যা রাখলেন পুরোটাই কাজ করে। এবার আরো গভীর সমস্যা বলি। আমার জীবনের অভিজ্ঞতায় দেখেছি বেশিরভাগ মানুষ তাদের সোনা কোনোদিনও বিক্রি করেন না, লকারে পড়ে থাকে, পরের প্রজন্মে চলে যায়, তারাও বিক্রি করে না। তাহলে 20 বছরে যেই সোনার দামটা বাড়লো, সেইটা আপনার কি কোনো কাজে এলো? কাগজে আপনি ধনী, বাস্তবে সংসারের প্রয়োজনে 1 টাকাও হাতে নেই। আমরা একে বলি ডেড ক্যাপিটাল।
আর যতই সোনার দাম বেড়ে থাকুক না কেন, 1 পয়সা ইনকাম আপনাকে দেবে না, শুধু করে থাকবে। এবারে একটা সৎ কথা বলি, সোনার দাম কিন্তু বেড়েছে। গত 20 বছরে সোনা মোটামুটি ভালোই রিটার্ন দিয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু একটা কথা বুঝুন, সোনার দাম বাড়া আর আপনি বড়লোক হওয়া কি এক জিনিস? না, এক জিনিস নয়। কারণ পার্থক্যটা রিটার্নে নয়, পার্থক্যটা রূপে। আপনি কত টাকা দিয়ে শুরু করলেন আর দরকারের সময় হাতে কত পেলেন। এখন আপনি বলতেই পারেন, দেখুন সোনা তো স্টেবল, শেয়ার বাজারের মতো ওঠানামা করে না, আমি সোনাই রাখবো। আপনি একদম ঠিক। তাই আমি আপনাকে সোনা ছাড়তে বলছি না, আমি বলছি সোনার সঙ্গে লড়বেন না। শুধু এমন রূপে সোনা রাখুন যেটা শুরুতেই 20% কেটে নেয় না আর দরকারের সময় হাতে টাকা দেয়। সেই রূপটা হলো গোল্ড ইটিএফ বা গোল্ড ফান্ড। এখানে আপনি একই সোনা কিনছেন, দাম বাড়লে আপনারও ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়ছে, স্টেবিলিটিও আছে, কিন্তু কোনো মেকিং চার্জ নেই, ওয়েস্টেজ নেই, লকারের ভয় নেই। ফোন থেকেই অল্প টাকায় কেনা যায় আর দরকারের দিনে ফোন থেকেই বিক্রি, বাজার দরে তক্ষুনি। একমাত্র খরচ একটা সামান্য এক্সপেন্স রেশিও, যেটা 8 থেকে 1% হতে পারে, এবং সেটা 20%-এর মেকিং চার্জের সামনে কিছুই নয়। একটা সময় এর চেয়ে ভালো একটা রূপ ছিল সভারেন গোল্ড বন্ড। সরকার নিজেই সেটা ইস্যু করত, তাই সরকারি গ্যারেন্টিও বাড়তি নিরাপত্তা, তার ওপর 2.5% ইন্টারেস্ট রেট। কিন্তু 2024-এর পর সরকার আর নতুন এসজিবি ইস্যু করছে না। সোনার দাম এত বেড়ে গেছে যে সরকারের কাছে সেটা খরচ সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। ভাবুন একবার, কে জিতছিল? যাদের হাতে পুরনো এসজিবি আছে তারা ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখুন। কিন্তু আজ নতুন করে কিছু কিনতে গেলে সাধারণভাবে গয়নার চেয়ে সবচেয়ে ভালো বিকল্প হলো গোল্ড ইটিএফ বা গোল্ড ফান্ড। এখন কেউ বলবেন, আমি তো গয়না রাখি না, আমি গোল্ড বার বা কয়েন রাখি, সেখানে তো মেকিং চার্জ নেই বললেই চলে। ঠিক কথা, বার বা কয়েন গয়নার চেয়ে অনেক ভালো, মেকিং চার্জ অলমোস্ট নেই আর পিউরিটি পুরো 24 ক্যারেট। আপনি ফাঁদে পুরো পা দেননি, কিন্তু একটা কথা এখনো বাকি থেকে যায়। এবারে ব্যাংকার হিসেবে একটা কথা বলি, ব্যাংক আপনার সোনা কেনে না, সেই সোনার ওপর লোন দেয়, এবং সেই সোনাটা হতে হবে গয়না রূপে, কয়েন বা বারে নয়। অনেক ব্যাংক নিজের ইস্যু করা বারের ওপর লোন দেয়, কিন্তু অনেক এনবিএফসি আছে যারা শুধু গয়নার ওপর লোন দেয়। মানে আপনি যেই খাঁটি সোনাটা ভেবে ধরে রেখেছেন বার রূপে বা কয়েন রূপে, সেটা দরকারের সময় আপনাকে কোনো ফেসিলিটি বা হেল্প নাও করতে পারে। তাই গোল্ড ইটিএফ বা গোল্ড ফান্ডে কিন্তু এই সমস্যা নেই। মোবাইল থেকেই কিনবেন, মোবাইলেই বিক্রি করবেন, ম্যাটার অফ 2 মিনিটস। এবারে দুটো পাশাপাশি রাখি। 10 লাখের গয়না, শুরুতেই 8 লাখের সোনা, কোনো ইনকাম নেই আর সম্ভবত কোনোদিনও বেচবেনও না। সেই একই 10 লাখের গোল্ড ফান্ড, পুরো 10 লাখের সোনা প্রথম দিন থেকেই, দাম বাড়লে পুরোটার ওপর বাড়ে আর দরকারের দিনে বিক্রি করে হাতে টাকা। একই সোনা, একই স্টেবিলিটি, শুধু আপনি 20% রক্তক্ষরণ বন্ধ করলেন আর টাকাটা ব্যবহার করার ক্ষমতা পেলেন। এবার সেই বাবা মাদের কথা বলি যারা মেয়ের বিয়ের জন্য বছরের পর বছর একটু একটু করে সোনা জমাচ্ছেন। আপনাদের একটা কথা স্পষ্ট করে বলি, এই স্বপ্ন, এই ভালোবাসা একদম ঠিক। আমি আপনাকে থামতে বলছি না, আমি শুধু বলছি জমানোর পথটা একটু অন্যভাবে ভেবে দেখতে পারেন। যে টাকাটা আপনি প্রতি বছর সোনার জন্য সরিয়ে রাখছেন, সেটা যদি গোল্ড ফান্ডে জমে, তাহলে বিয়ের সময় সেই বড় টাকায় আপনি মেয়ের পছন্দের নতুন ডিজাইনের গয়না গড়বেন, একবারই মেকিং চার্জ দিয়ে, তখনকার ফ্যাশনে। আর ভাবুন তো, 20 বছর আগের ডিজাইন এমনিতেই তো পুরনো হয়ে যাবে, ভেঙে নতুন করে গড়তে হবে, মানে মেকিং চার্জ আবার দেবেন। তাই সোনা জমান ফান্ডে আর গয়না বানান দরকারের দিনে। আর একটা কথা মাথায় রাখবেন, সঠিক রূপেও সোনা আপনার সব সঞ্চয় নয়।
সোনা রক্ষা করে কিন্তু তেমনভাবে বাড়ে না, তাই সোনা থাক আপনার মোট সঞ্চয়ের একটা ছোট্ট অংশে, 10 থেকে 15%-এর মতো, পুরোটা নয়। আরও একটা ফাঁদ থেকে সাবধান করে দিই, গত 1-2 বছরে সোনার দাম দ্রুত বেড়েছে। 2026-এর মার্চে রেকর্ড দাম ছুঁয়েছে, আর সেটা দেখে আপনি হয়তো ভাবছেন সোনাই সেরা, এখনই কিনি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, 2012 থেকে 2018, প্রায় 6 বছর সোনা প্রায় একই জায়গায় দাঁড়িয়েছিল। যা সবে বেড়েছে সেটা সবসময় বাড়বে এমন ভাবা বড় ভুল হতে পারে। আমার বাংলাদেশের দর্শকদের জন্য আলাদা করে একটা কথা বলি, আপনাদের ওখানে সোনার টান হয়তো আমাদের মতোই গভীর। বিয়ে, উৎসব, সংসারে ভরসা, সব কিছুতেই সোনা। হিসেবের নিয়মও এক, মেকিং চার্জ এবং ওয়েস্টেজ। আর কোনোদিনও বেচবো না, এই ফাঁদটা দুই বাংলাতেই এক। আবেগটাকে চিনে রাখুন, কিন্তু হিসাবটাও জেনে রাখুন। আর যারা গালফ, ইউএস বা ইউকে থেকে দেখছেন, আপনাদের জন্য একটা বিশেষ কথা বলি, আপনারা তো বাড়িতে টাকা পাঠান, আর সেই টাকা দিয়ে আপনার বাড়ির লোক হয়তো গয়না কেনেন। মানে খরচটা এখানে দুবার, একবার রেমিটেন্সে টাকা পাঠানোর সময় এক্সচেঞ্জ রেট আর ফিতে কিছুটা কেটে যাচ্ছে, আর একবার গয়না মেকিং চার্জে। বিদেশে কষ্ট করে রোজগার করা টাকা এইভাবে দুবার ক্ষয় হয়, তারপর সেই গয়না পড়ে থাকে। যদি লক্ষ্যটা সোনাই হয়, বাড়ির লোক সেই টাকা দিয়ে গোল্ড ফান্ড বা গোল্ড ইটিএফ রাখতে পারেন। একটা হয়তো অ্যাটলিস্ট এখান থেকে বেঁচে যেতে পারে। এই যে হিসাবগুলো দেখাচ্ছি, কোথায় টাকা রাখলে কাজ করে, কোথায় শুধু পড়ে থাকে, এটা নিয়ে একটা সম্পূর্ণ স্ট্রাকচার্ড কোর্সে কাজ চলছে। তৈরি হলে সবার আগে আপনারা জানবেন। তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা টিপে রাখুন। ওয়েটলিস্ট খুললেই খবর পাবেন। তাহলে আজকের পুরো কথাটাই এক লাইনে বুঝিয়ে দিই। সোনা ভুল নয়, সোনার রূপটা ভুল। গয়না রূপে লকারে বন্ধ, কোনোদিনও বেচা হবে না, সেটা ইনভেস্টমেন্ট নয়, সেটা আবেগ। আর আবেগ দিয়ে রিটায়ারমেন্ট চলে না। শুরুতেই সেই কাউন্টারের ভদ্রলোকের কথা মনে আছে? তার এই সোনা যদি সঠিক রূপে থাকতো, প্রয়োজনের দিনে তাকে হাত পাততে হতো না, বরং প্রতি মাসে কিছু আয়ও হয়তো হতে পারত। সেই হিসাবটা আমি আগের একটা ভিডিওতে পুরোটা দেখিয়েছি। রিটায়ারমেন্টের প্রতি মাসে কত আয় হতে পারে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। শেষে আবার মনে করিয়ে দিই, আমি কোনো প্রোডাক্ট বা ফান্ড রেকমেন্ড করিনি। বাজারের সঙ্গে যুক্ত বিনিয়োগের ঝুঁকি আছে। সব হিসাব হিস্টোরিক্যাল অ্যাভারেজ অনুযায়ী, ভবিষ্যতে আলাদা হতে পারে। নিজের আর্থিক অ্যাডভাইজারের সাথে কথা বলে ফাইনাল সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হিসাব করে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।